বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শুরু হচ্ছে তোমাদের জন্য মীর আব্দুল করিম কলেজ আয়োজিত যুক্তিবিদ্যার অনলাইন ক্লাস। তোমরা যারা ইতিপূর্বে আমার সঙ্গে ক্লাস করেছো তারা জানো যে আমরা গত পর্বে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায়ের যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা শুরু করেছি। যেহেতু এই ক্লাসটি কয়েকটি পর্বে বিভক্ত, সে কারণে এই আলোচনাটুকু কয়েকটি পর্বে সমাপ্ত হবে। আশা করি প্রতিটি পর্বে তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। গত পর্বে আমরা যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা এবং তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হবে। আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। তাহলে আমাদের আজকের পাঠের শিরোনাম হলো যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো সংজ্ঞা, বর্ণনা, সংজ্ঞা ও বর্ণনার সম্পর্ক। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো কি? আমাদের আজকের আলোচ্য বিষয় হলো যে সংজ্ঞা, বর্ণনা এবং সংজ্ঞা ও বর্ণনার সম্পর্ক। আজকের আলোচনা যদি তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে এই আলোচনা থেকে তোমরা যা শিখতে পারবে তা হলো সংজ্ঞা ধারণা ব্যাখ্যা করতে পারবে, সংজ্ঞা সম্পর্কে যুক্তিবিদ্যার ধারণা ব্যক্ত করতে পারবে, বর্ণনা কাকে বলে বলতে পারবে, সংজ্ঞা ও বর্ণনা সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকের পাঠ থেকে তোমাদের যা শিখন ফল হবে সেগুলো হলো কি? সেগুলো হলো সংজ্ঞা ধারণা ব্যাখ্যা করতে পারবে, সংজ্ঞা সম্পর্কে যুক্তিবিদ্যার ধারণা ব্যক্ত করতে পারবে, বর্ণনা কাকে বলে বলতে পারবে, সংজ্ঞা ও বর্ণনা সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করি। বলা হচ্ছে যে কোনো পদের জাত অর্থের সম্পূর্ণ বিবৃতিকে ওই পদে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞা নিয়ে যদিও আমরা গত পর্বে আলোচনা করেছি, তারপরেও আজকে যারা নতুন এবং আগে যারা ক্লাস করেছে তারা পুনরায় খেয়াল করো। কি বলা হচ্ছে যে কোনো পদের জাত অর্থের সম্পূর্ণ বিবৃতিকে ওই পদের যৌক্তিক সংজ্ঞা বলে। যেমন আমরা যদি বলি যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, কি হলো যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম? এই ক্ষেত্রে আমরা মানুষ পদের একটি সংজ্ঞা প্রদান করলাম। কিভাবে এটি হলো? আমাদের সংজ্ঞা কি বলা আছে যে কোনো পদের জাত্যর্থের সম্পূর্ণ বিবৃতিকে কি করতে হবে? প্রকাশ করতে হবে। কোনো পদের সংজ্ঞা দিতে গেলে তার সম্পূর্ণ জাত্যর্থ প্রকাশ করতে হবে। তা আমরা জানি যে মানুষের হলো জাত্যর্থ হলো তার বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি, অর্থাৎ মানুষ জীব জাতির অন্তর্গত এবং জীবের অন্তর্ভুক্ত অন্যান্য প্রাণী থেকে মানুষ আলাদা কেন? তার বুদ্ধিবৃত্তির কারণে। যে কারণে এখানে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি তার হলো আবশ্যিক বৈশিষ্ট্য বা তার জাত্যত্ব সম্পর্কিত হলো গুণাবলী। যে কারণে আমরা যখন মানুষ পদের সংজ্ঞা দেব তখন তার জাত্যত্ব বিষয়ক গুণ বা তার আবশ্যিক গুণ হলো উল্লেখ করতে হবে।
সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞা পদ বলতে আমরা বুঝবো যে পদের সংজ্ঞা দিতে হবে। আমরা আবার খেয়াল করি, সংজ্ঞা পদ আমরা কাকে বলছি? যে পদের সংজ্ঞা দিতে হবে। যেমন এখানে আমরা মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি। এই উদাহরণে আমরা কি করছি? মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে হলো মানুষ হলো সংজ্ঞা পদ। আর সংজ্ঞার্থ পদ কি? যে পদের মাধ্যমে সংজ্ঞা দিতে হবে। অর্থাৎ আমরা মানুষের সংজ্ঞা দিলাম কার মাধ্যমে? বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তির মাধ্যমে। যে কারণে এই বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি হলো মানুষ পদের ক্ষেত্রে হলো সংজ্ঞার্থ পদ। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। সংজ্ঞায় পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়। তাহলে সংজ্ঞায় কি করা হয়? সংজ্ঞায় আমরা যে জাত্যর্থের কথা বলছি, যে জাত্যর্থ সম্পূর্ণ বিবৃতি দিতে হবে। এই জাত্যর্থের মধ্যে মূলত থাকে কি? ওই পদের হলো আসন্নতম জাতি এবং তার হলো বিভেদক লক্ষণ। আসন্নতম জাতি মানে তার নিকটতম জাতি, অর্থাৎ যে জাতির থেকে সে, যে জাতির অন্তর্ভুক্ত সে। যেমন মানুষের ক্ষেত্রে জীব হলো তার আসন্নতম জাতি, ঠিক ওই রকম হলো শিক্ষিত মানুষের ক্ষেত্রে হলো মানুষ তার হলো আসন্নতম জাতি। তো তাহলে সংজ্ঞায় হলে কি করতে হবে? আসন্নতম জাতি উল্লেখ করতে হবে, অর্থাৎ তার নিকটতম জাতি উল্লেখ করতে হবে। আর কি করতে হবে? তার বিভেদক লক্ষণ উল্লেখ করতে হবে, অর্থাৎ যে ধরনের গুণের সাহায্যে তাকে তার জাতির অন্তর্ভুক্ত অন্যান্য উপজাতি থেকে আলাদা করা যায়, এই ধরনের বৈশিষ্ট্য। তাহলে সংজ্ঞাদানের পদ্ধতি কি? সংজ্ঞাদানের পদ্ধতি হলো তার আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ করা। যদি আমরা আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করি তাহলে তার জাত্যর্থ সম্পূর্ণ রূপে বিবৃত করা হবে। এখন আমরা যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদ্যার ধারণা সম্পর্কে জেনে নিই। কি বলা হচ্ছে? যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল, যিনি সর্বপ্রথম হলো যৌক্তিক সংজ্ঞার বিষয়টি বা এই সম্পর্কিত ধারণাটি প্রবর্তন করেন। তিনি সংজ্ঞা সম্পর্কে কি বলছেন? অ্যারিস্টটল বলছেন যে হলো যৌক্তিক সংজ্ঞা হলো একটি বস্তুর সারসত্তার অর্থ প্রকাশক শব্দসমূহ। তাহলে অ্যারিস্টটলের মতে যৌক্তিক সংজ্ঞা কি? অ্যারিস্টটলের মতে হলো যৌক্তিক সংজ্ঞা হলো একটি বস্তুর সারসত্তার অর্থ প্রকাশক শব্দসমূহ। H.W. জোসেফ এ সম্পর্কে কি বলছেন? H.W. জোসেফ বলছেন যে কোনো কিছুর সংজ্ঞা হচ্ছে তার সারসত্তা প্রকাশক উক্তি বিশেষ। অর্থাৎ জোসেফ ও অ্যারিস্টটলের মতোই বলছেন যে সংজ্ঞাটা কি? সংজ্ঞা হলো কোনো কিছুর সারসত্তা প্রকাশক উক্তি বা শব্দসমূহ। এখন প্রশ্ন হলো এই সারসত্তাটা কি? সারসত্তা হলো মূল সত্তা, প্রকৃত সত্তা, অর্থাৎ তার হলো আবশ্যিক গুণ, মানে যে গুণ না হলে তাকে সেই পদ হিসাবে চিহ্নিত করা যায় না বা সেই বস্তু হিসাবে চিহ্নিত করা যায় না। তাহলে সারসত্তা কি? যে সারসত্তা হলো এমন ধরনের আবশ্যিক গুণ বা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য কোনো বস্তু বা পদার্থে না থাকলে তাকে ওই বস্তু হিসাবে চিহ্নিত করা যায় না। অর্থাৎ সে বস্তুর ক্ষেত্রে এটি অত্যন্ত অপরিহার্য একটি আবশ্যিক বিষয়। তাহলে অ্যারিস্টটলের মতো হলো কোনো পদের যদি এইরকম আবশ্যিক বিষয় আমরা প্রকাশ করি তাহলে সেটি হলো যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত হবে। যেখানে তিনি বলছেন যে যৌক্তিক সংজ্ঞা হলো একটি বস্তুর সারসত্তার অর্থ প্রকাশক শব্দসমূহ। এবং H.W. জোসেফ তিনিও একই ধরনের মত পোষণ করছেন। যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে রবার্ট লতা অ্যান্ড আলেকজান্ডার ম্যাকবেথ বলেন, সংজ্ঞা হলো সেই সংজ্ঞায়িত বিষয়ের সম্পূর্ণ আবশ্যিক বৈশিষ্ট্য। আমরা আবার খেয়াল করি কি বলা হচ্ছে, যে সংজ্ঞা হলো সেই সংজ্ঞায়িত বিষয়ের
অর্থাৎ আমরা যে বিষয়টি হলো সংজ্ঞায়িত মানে সংজ্ঞা দিতে চাচ্ছি, সেই সংজ্ঞায়িত বিষয়ের সম্পূর্ণ আবশ্যিক বৈশিষ্ট্য। আবশ্যিক বৈশিষ্ট্য ব্যক্তিকে ব্যক্তকারী উক্তি, অর্থাৎ যে উক্তির মাধ্যমে তার হলো আবশ্যিক বৈশিষ্ট্য প্রকাশ পায় সেই ধরনের উক্তি। যে উক্তির মাধ্যমে কোনো পদের আবশ্যিক বৈশিষ্ট্য প্রকাশ পায় সেই ধরনের উক্তি। তার বলা হচ্ছে কি, অথবা আধুনিক ভাষায় এটা হচ্ছে একটি পদের জাত্যত্বের সুস্পষ্ট বিবরণ। কি বলা হলো, যে এটি একটি পদের জাত্যত্বের সুস্পষ্ট বিবরণ। তাহলে আমরা দেখলাম যে যখন আমরা কোনো পদের সংজ্ঞা দেবো তখন কি করতে হবে, তার জাত্যত্ব উল্লেখ করতে হবে, বা তার যে সারসত্তা বা আবশ্যিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। এবং সংজ্ঞাদানের পদ্ধতিকে, যে সংজ্ঞাদানের পদ্ধতি হলো তার জাত্যত্ব বলতে কি বুঝবো আমরা, জাত্যত্ব হলো তার হলো আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ। যদি আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করি তাহলে ওই পদের আবশ্যিক গুণাবলী বা সারসত্তা আর প্রকাশ ঘটে। এখন বর্ণনাটা কি? বর্ণনা হলো, বর্ণনার মাধ্যমে আমরা কোনো পদকে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা সংজ্ঞার মাধ্যমে যেমন কোনো পদকে বোঝানোর চেষ্টা করি বা বোধগম্য করার চেষ্টা করি, ঠিক বর্ণনার মাধ্যমেও আমরা একই কাজ করি। তবে সংজ্ঞায় কী করা হয়? সংজ্ঞায় হলো পদের জাত্যত্ব উল্লেখ করতে হয়, অর্থাৎ তার হলো আসন্নতম জাতীয় বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। কিন্তু বর্ণনার ক্ষেত্রে সেটি না করলেও চলে। বর্ণনায় হলো কি করতে হয়? বর্ণনার হলো উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ সাধারণত উল্লেখ করা হয়। জাত্যত্ব উল্লেখ করা হতে পারে, কিন্তু সেটি সম্পূর্ণ না। বা জাত্যত্বের হয়তো আংশ বিশেষ উল্লেখ করার পরেও হয়তো কি হতে পারে, যে তার উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ উল্লেখ করা। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে এই ধরনের বাড়তি কথা বলা বা কম কথা বলার কোনো সুযোগ নেই, যেটি বর্ণনার ক্ষেত্রে হতে পারে। তাহলে বর্ণনার কি বলা আছে? আমরা বর্ণনা বলতে কি বলছি, যে পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ কিংবা উভয়ের মাধ্যমে পদের অর্থ সুস্পষ্ট করার প্রচেষ্টাকে বর্ণনা বলে। তাহলে বর্ণনাটা কি আমরা আবার খেয়াল করি। বলা হচ্ছে যে পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ কিংবা উভয়ের মাধ্যমে পদের অর্থ সুস্পষ্ট করার প্রচেষ্টাকে বর্ণনা বলে। অর্থাৎ উপলক্ষণ হতে পারে, অবান্তর লক্ষণ হতে পারে, অথবা উপলক্ষণ অবান্তর লক্ষণ উভয় প্রকাশ হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে কি হয়, জাত্যত্বের অংশ বিশেষ প্রকাশ পায়। এখন আমরা সংজ্ঞা ও বর্ণনার মধ্যে সম্পর্কটা বোঝার চেষ্টা করি। সংজ্ঞা ও বর্ণনার মধ্যে যেমন সাদৃশ্য আছে, তেমনি বৈসাদৃশ্যও রয়েছে। সাদৃশ্যটা কি? যে উভয়ের লক্ষ্য হলো পদের অর্থ বোধগম্য করতে হলো। অর্থাৎ আমরা সংজ্ঞার মাধ্যমে কোনো পদকে বোঝানোর চেষ্টা করি, আবার বর্ণনার মাধ্যমে কোনো পদকে বোঝানোর চেষ্টা করি। আমরা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করি এবং অন্যের যাতে সেই বিষয়টা বুঝতে পারে, সেই কারণে আমরা সেই সম্পর্কে কিছু বলার চেষ্টা করি, অর্থাৎ তার বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখের চেষ্টা করি। এই বৈশিষ্ট্য উল্লেখের মাধ্যমে আমরা সেই বস্তু বা সেই পদটিকে আমরা অন্যের নিকট বোধগম্য করে তোলার চেষ্টা করি। তাহলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি অবলম্বন করে, হয় সেই পদটির সংজ্ঞা প্রদান করি অথবা বর্ণনা প্রদান করি। আমাদের যদি হলো পদের হলো আবশ্যিক বৈশিষ্ট্য জানা থাকে, তাহলে আমরা তার উল্লেখের মাধ্যমে পদটির সংজ্ঞা প্রদান করি। আর যদি না উল্লেখ থাকে, তাহলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলো উল্লেখের মাধ্যমে পদটির আমরা সংজ্ঞা প্রদানের চেষ্টা করি, যেটাকে আমরা বর্ণনা বলছি। তারপরে বলা হচ্ছে যে কি উভয় ক্ষেত্রে সংজ্ঞেয় পদের তুলনায় সংজ্ঞার্থ পদের অর্থ সুস্পষ্ট হয়। অর্থাৎ আমরা যে পদটি বোঝানোর চেষ্টা করছি, দেখা যাচ্ছে যে যা বলা আছে এবং আমরা সেটার যে সমস্ত বৈশিষ্ট্য উল্লেখ করি, সেই বৈশিষ্ট্যগুলো অপেক্ষাকৃত হলে সুস্পষ্ট হয় বা সহজবোধ্য হয়, যা অন্যের জন্য বোঝা সুবিধা হয়। তার বলা হচ্ছে কি উভয় ক্ষেত্রে পদের মূল বৈশিষ্ট্য উল্লেখের প্রচেষ্টা থাকে।
তাহলে উভয় ক্ষেত্রে পদের মূল বৈশিষ্ট্য উল্লেখের চেষ্টা থাকে। অর্থাৎ আমরা যখন কোনো পদ বা বস্তুকে অন্যের নিকট বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে তার বিভিন্ন বৈশিষ্ট্য আমরা উল্লেখের চেষ্টা করি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো বৈশিষ্ট্য মৌলিক হতে পারে, আবার নাও হতে পারে। আমরা এইভাবে মৌলিক অমৌলিক যেভাবে হোক বোঝানোর চেষ্টা করি, এবং দেখা যাচ্ছে যে আমাদের অভিজ্ঞতা যত বাড়তে থাকে তখন প্রকৃত বৈশিষ্ট্য কি সেই সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হয়। কিন্তু আমাদের যে এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হয়। তো আমরা কী করি, যেভাবেই হোক সেটা মূল বৈশিষ্ট্য হোক, সেটাকে মূল বৈশিষ্ট্য মনে করে আমরা বোঝানোর চেষ্টা করি। হয়তো পরবর্তীতে সেটা মূল নাও হতে পারে, কোনো অভিজ্ঞতার ফলে দেখা যাচ্ছে যে আমরা যেটাকে মূল ভাবছি সেটা হয়তো মূল না, হ্যাঁ, অন্য একটি বৈশিষ্ট্য হয়তো সেই ক্ষেত্রে মূল হতে পারে। দেখা যাচ্ছে যে যেভাবে হোক আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করতে পারি। আমরা বলতে পারি যে মানুষ হলো কি করে, মানুষ হলো খায়, মানুষের বংশবৃদ্ধি করে, হ্যাঁ, মানুষ হলো হাসে কাঁদে। এইভাবে আমরা মানুষ পক্ষে হয়তো অন্যান্যকে বোঝানোর চেষ্টা করতে পারি। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে মানুষের মূল বৈশিষ্ট্য হলো মূলত তার বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি, তখন কিন্তু আমরা আবার সেইভাবেই মানুষকে বোঝানোর চেষ্টা করি, বা সেক্ষেত্রে আমরা মানুষ পদে সংজ্ঞা প্রদান করি। তারপর কি বলা হচ্ছে যে দৈনন্দিন জীবনে পঠন পাঠন ও অন্যান্য ক্ষেত্রে উভয় পদ্ধতি কম বেশি ব্যবহৃত হয়ে থাকে। আমরা যেহেতু ভাষার মাধ্যমে মনের ভাব ব্যক্ত করি, আমরা অন্যের ভাব বোঝার চেষ্টা করি, আবার নিজের ভাবও বোঝানোর চেষ্টা করি। এই যে ভাব আদান প্রদানের ক্ষেত্রে আমরা কিন্তু কি করি, আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে বর্ণনা প্রদান করি, অথবা তার হলো সংজ্ঞা প্রদান করি। যে কারণে বলা হচ্ছে যে দৈনন্দিন জীবনে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা কি করি, এই উভয় পদ্ধতি কম বেশি ব্যবহার করে থাকি। তাহলে এগুলো আমরা দেখলাম যে সংজ্ঞা ও বর্ণনার মধ্যে হলো সাদৃশ্য, অর্থাৎ এই মিলগুলো এদের মধ্যে রয়েছে, যে প্রত্যেকে হলো কোনো পদকে আমরা কি করি, ব্যাখ্যা করার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, বা তাকে সহজভাবে বোধগম্য করে তোলার চেষ্টা করি। তারপর বলা হচ্ছে কি যে উভয় পদ্ধতির মাধ্যমে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। উভয় পদ্ধতির মাধ্যমে কি হয়, শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। যেহেতু আমরা কোনো পদ বা বস্তুকে বোধগম্য করে তোলার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা কি করি, ভাষার ব্যবহার করি, বিভিন্নভাবে ব্যবহার করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ভাষার ব্যবহারের প্রচেষ্টা, মানে বিভিন্নভাবে একটা জিনিসকে বোঝানোর যে আমাদের প্রচেষ্টা, এই প্রচেষ্টার কারণে আমাদের কি হয়, আমাদের হলো শব্দভাণ্ডার বৃদ্ধি পায়। আমাদের মনে হলো শব্দভাণ্ডার বৃদ্ধি পায়, দিন দিন সেটা বৃদ্ধি পেতে থাকে। আমরা যতই প্রচেষ্টা করতে থাকবো তত আমাদের মনের মধ্যে শব্দভাণ্ডার তৈরি হতে থাকবে। এখন আমরা সংজ্ঞা বর্ণনার মধ্যে বৈসাদৃশ্য কি আছে সেগুলো লক্ষ্য করি। জাত্যত্ব উল্লেখের ক্ষেত্রে বলা হচ্ছে যে জাত্যত্ব উল্লেখের ক্ষেত্রে হলো সংজ্ঞা বর্ণনার মধ্যে কি ধরনের পার্থক্য। আমরা আগে বলেছি যে সংজ্ঞার ক্ষেত্রে জাত্যত্ব উল্লেখ করা হয়। সংজ্ঞায় হলো জাত্যত্ব উল্লেখের মাধ্যমে সংজ্ঞা প্রদান করা হয়, কিন্তু বর্ণনার ক্ষেত্রে জাত্যত্বের বিষয়টি গুরুত্ব দেওয়া হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে হলো লক্ষণ, সেক্ষেত্রে হলো উপলক্ষণ কিংবা অবন্তর লক্ষণের আশ্রয় নেওয়া হয়। জাত্যত্বের আবশ্যিকতা, জাত্যত্বের আবশ্যিকতা সংজ্ঞার ক্ষেত্রে কি, আর হলো বর্ণনার ক্ষেত্রে কি। সংজ্ঞার ক্ষেত্রে জাত্যত্ব অবশ্যই উল্লেখ করতে হবে। কোনো পদের সংজ্ঞার ক্ষেত্রে তার জাত্যর্থ অবশ্যই উল্লেখ করতে হবে, কেননা তার জাত্যর্থের উল্লেখ ছাড়া কোনো পদের সংজ্ঞা হবে না। কোনো পদের জাত্যর্থ যদি আমরা উল্লেখ না করি, তাহলে দেখা যাচ্ছে সেই পদের সংজ্ঞা প্রদান করা সম্ভব না। সুতরাং এই ক্ষেত্রে হলো আবশ্যিকতা রয়েছে, কিন্তু বর্ণনার ক্ষেত্রে সেটি নেই। বর্ণনায় জাত্যর্থের কোনো বিষয় উল্লেখ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যেহেতু এই ক্ষেত্রে হলো মানে সাধারণত উপলক্ষণ বা অবন্তর লক্ষণের উল্লেখ এর মাধ্যমে বর্ণনা প্রদান করা হয়। হ্যাঁ, সে কারণে দেখা যাচ্ছে জাত্যর্থের বিষয়টি উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপর কি বলা হলো যে নির্ধারিত ও সুনির্দিষ্টতা।
নির্ধারিত ও সুনির্দিষ্টতা। সংজ্ঞার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু তার যথার্থ উল্লেখের মাধ্যমে সংজ্ঞা প্রদান করা হয়, সে কারণে এটি হলো নির্ধারিত, অর্থাৎ সংজ্ঞা একটি হয় আর কি। কোনো পদের সংজ্ঞা যেই প্রদান করুক না কেন সেটি একরকমের হয় বা এক ধরনেরই হয়। কিন্তু দেখা যাচ্ছে যে বর্ণনা অনেক রকমের হতে পারে। যেহেতু বর্ণনার ক্ষেত্রে হলো তার যথার্থ উল্লেখের আবশ্যকতা নেই তেমন, সে কারণে বর্ণনা অনেকভাবে হতে পারে, বিভিন্নজন বিভিন্নভাবে হতে পারে। আর একটা পদের বর্ণনা দেখা যাচ্ছে যে একজন একরকম দিচ্ছে, আরেকজন হয়তো আরেক রকম দিচ্ছে, আরেকজন হয়তো আরেক রকম দিচ্ছে। এই জন্য বিভিন্নভাবে কোনো পদ বা বস্তুর বর্ণনা হতে পারে। কিন্তু কোনো পদের সংজ্ঞা যেই দিক না কেন তাকে সংজ্ঞা দিতে হলে একই রকম দিতে হবে। যেহেতু জাত্যর্থ হলো অপরিবর্তনশীল, কোনো পদের জাত্যর্থ হলো অপরিবর্তনশীল। যে কারণে বাংলাদেশ থেকে যদি কেউ কোনো পদের সংজ্ঞা প্রদান করে, কিংবা ওই আমেরিকা, ভারত, ইংল্যান্ড, জাপান যেখানেই থাকুক না কেন ওই পদের সংজ্ঞা যদি সে দেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে ওই একই বিষয় উল্লেখের মাধ্যমে সংজ্ঞা প্রদান করতে হবে। সুতরাং দেখা যাচ্ছে যে সংজ্ঞার ক্ষেত্রে একটি মাত্রই সংজ্ঞা হয় এবং সেটি তার নির্ধারিত বা সুনির্দিষ্ট। কিন্তু বর্ণনা যেহেতু বিভিন্ন ধরনের হতে পারে, এর জন্য সেটি ব্যক্তিভেদে বিভিন্ন হয় এবং অনেক ধরনের সংজ্ঞা, অনেক ধরনের বর্ণনা সে হতে পারে। অর্থাৎ বর্ণনার কোনো নির্দিষ্ট সীমা নেই। গ্রহণযোগ্যতার মাত্রাভেদ। যেহেতু সংজ্ঞা একটি হয় এবং একই ধরনেরই হয়, সেক্ষেত্রে সংজ্ঞা সকলের নিকট একই রকম গ্রহণযোগ্য। সংজ্ঞা যেহেতু তার আবশ্যিক গুণ উল্লেখ কোনো পদের আবশ্যিক গুণ উল্লেখের মাধ্যমে সংজ্ঞা প্রদান করা হয়, এবং এইটা যেহেতু পরিবর্তনশীল না, একই ধরনের, যে কারণে এটি সবার নিকটই গ্রহণযোগ্য। কিন্তু বর্ণনার ক্ষেত্রে তা কিন্তু নয়। বর্ণনা দেখা যাচ্ছে যে কোনো একজন হয়তো এক ধরনের বর্ণনা দিচ্ছে কোনো পদের বা কোনো বস্তু বা বিষয়ে, দেখা যাচ্ছে যে এই বর্ণনা অন্যজনের নিকট গ্রহণযোগ্য নাও হতে পারে। এই বর্ণনা অন্যজনের নিকট গ্রহণযোগ্য না হতে পারে। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যত বেশি লোকের নিকট কোনো সংজ্ঞা গ্রহণযোগ্যতা পায়, সেটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। যত বেশি লোকের নিকট কোনো বর্ণনা গ্রহণযোগ্য হয়, যত বেশি লোকের নিকট কোনো একটি বর্ণনা গ্রহণযোগ্য হয়, সেটি তত বেশি গুরুত্ব পায়। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে তা না। সংজ্ঞা যেহেতু নির্দিষ্ট, সে যেই দিক না কেন একই রকম হয়, এই জন্য এটি সবার নিকট গ্রহণযোগ্য। কিন্তু বর্ণনা যেহেতু পরিবর্তনশীল, সে কারণে এক ধরনের বর্ণনা অন্যজনের নিকট দেখা যাচ্ছে যে ভালো নাও লাগতে পারে বা গ্রহণযোগ্য মনে নাও হতে পারে। কিন্তু কখন এটির গুরুত্ব বৃদ্ধি পায়, যখন হলো কোনো একটি বর্ণনা যখন অনেকে গ্রহণ করে, সেক্ষেত্রে হয়তো বর্ণনাটি গুরুত্ব পায়। অর্থাৎ বর্ণনার হলো গ্রহণযোগ্যতা যখন মাত্রা বৃদ্ধি পায়, তখনই সেটি হলো গুরুত্ব পায়। ব্যক্তিভেদে পরিবর্তনশীলতা। আমরা আগে বলেছি যেহেতু সংজ্ঞা হলো সুনির্দিষ্ট, কেননা কোনো পদের জাত্যর্থ হলো সুনির্দিষ্ট, যে কারণে এটির কোনো পরিবর্তন নেই। জাত্যর্থ যেহেতু সুনির্দিষ্ট বা অপরিবর্তনশীল, সে কারণে আর জাত্যর্থ উল্লেখের মাধ্যমে যেহেতু কোনো পদের হলো সংজ্ঞা প্রদান করা হয়, যে কারণে এটি হলো ব্যক্তিভেদে এর কোনো পরিবর্তনশীলতা নেই। কিন্তু বর্ণনার ক্ষেত্রে রয়েছে, যেহেতু বর্ণনা বিভিন্নজন বিভিন্নভাবে দিতে পারে। একটা পদের অনেক ধরনের অবান্তর লক্ষণ থাকতে পারে, অনেক ধরনের উপলক্ষণ থাকতে পারে। যেহেতু অনেক ধরনের অবান্তর লক্ষণ উপলক্ষণ থাকতে পারে, এই জন্য দেখা যাচ্ছে এক ধরনের কথা উল্লেখ করছে, অন্যজন হয়তো আরেক ধরনের কথা উল্লেখ করছে। যে কারণে হলো দেখা যাচ্ছে যে ব্যক্তিভেদে এই বর্ণনা পরিবর্তনশীল হয়, কিন্তু
সংজ্ঞা হলো পরিবর্তনশীল নয়, সংজ্ঞা হলো ব্যক্তি নিরপেক্ষভাবে প্রদান করতে হয়। আত্মগত বা বস্তুগত, আত্মগত কে যেটা হলো ব্যক্তিভেদে নির্ভর করে, ব্যক্তির উপর নির্ভর করে, আর বস্তুগত হলো যেটি হলো ব্যক্তি নিরপেক্ষ, যে বিষয় হলো ব্যক্তি নিরপেক্ষ সত্তা রয়েছে, অর্থাৎ যেটি ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে না, এরকম একটি বিষয়। দেখা যাচ্ছে যে সংজ্ঞা যেহেতু হলো কোনো পদের আবশ্যিক বৈশিষ্ট্য, এই জন্য সেটি কোনো ব্যক্তির ইচ্ছার উপর এটি নির্ভর করে না, সেটি ওই পদের জন্য আবশ্যিক, ওই পদের সত্তা, আবশ্যিক সত্তা, সুতরাং ওইটি হলো কোনো ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে না, অর্থাৎ এর হলো বস্তুগত সত্তা রয়েছে। সংজ্ঞা হলো তাহলে বস্তুগত, কিন্তু বর্ণনা বস্তুগত হতে পারে, আত্মগত হতে পারে, দুই ধরনের হতে পারে। একজন হয়তো একটা বিষয় ব্যাখ্যা দিতে তার মূল বৈশিষ্ট্য হয়তো উল্লেখ করলো, হয়তো জানে না সেটি তার মূল বৈশিষ্ট্য, কিন্তু দেখা যাচ্ছে তার মাধ্যমে সে ওই বিষয়টির বর্ণনা প্রদান করতে পারে। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবের উল্লেখের মাধ্যমে হলো কোনো বিষয় সম্পর্কে সে ব্যাখ্যা করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এইটি হলো ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করছে বর্ণনা, যার ফলে দেখা যাচ্ছে যে ব্যক্তি যদি হলো কোনো আবশ্যিক গুণের কথা উল্লেখ করে তাহলে সেটি হলো আত্মগত হয়, যদি হলো আবশ্যিক গুণের উল্লেখে ছাড়া অন্যান্য বিষয় উল্লেখ করে, তাহলে দেখা যাচ্ছে যে সেটি হলো আত্মগত হয়ে যায়। সুতরাং দেখা যাচ্ছে যে বর্ণনা হলো আত্মগত বস্তুগত উভয় হতে পারে, কিন্তু সংজ্ঞা সবসময় হলো বস্তুগত। ইচ্ছার স্বাধীনতা, ইচ্ছার স্বাধীনতা সংজ্ঞায় নেই, যেহেতু সংজ্ঞা প্রদান করতে হলে তাকে বাধ্যতামূলকভাবে জাত্যত্ব উল্লেখ করতে হবে, সুতরাং দেখা যাচ্ছে সে ইচ্ছা করলে সেইটার কোনো পরিবর্তন করতে পারে না। সুতরাং সংজ্ঞার ক্ষেত্রে ব্যক্তির কোনো ইচ্ছার স্বাধীনতা নেই, যেটি বর্ণনার ক্ষেত্রে রয়েছে। বর্ণনা ইচ্ছা করলে একটি বিষয়কে বিভিন্নভাবে বিভিন্ন রঙে রঞ্জিত করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে সংজ্ঞার ক্ষেত্রে এরূপ কোনো স্বাধীনতা নেই, কিন্তু বর্ণনার ক্ষেত্রে বর্ণনা বিভিন্নভাবে দিতে পারে। বর্ণনা কোনো বস্তু বা কোনো বিষয়কে আকর্ষণীয় করে তোলার জন্য দেখা যাচ্ছে মূল বৈশিষ্ট্য ছাড়াও অন্যান্য অনেক বৈশিষ্ট্য উল্লেখের মাধ্যমে একটি বিষয়ের বর্ণনা হতে পারে, যার ফলে এক্ষেত্রে হলো ইচ্ছার স্বাধীনতা রয়েছে, অর্থাৎ বর্ণনার ক্ষেত্রে ইচ্ছার স্বাধীনতা রয়েছে, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে ইচ্ছার কোনো স্বাধীনতা নেই। সংজ্ঞা হলো সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ সংজ্ঞায় হলো 5টি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, যে নিয়মগুলো কোনো পদের সংজ্ঞা দিতে গেলে অবশ্যই লক্ষ্য করতে হয় বা মনে রাখতে হয়। কিন্তু বর্ণনার এই ধরনের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। সংজ্ঞা প্রদান করতে হলে কিভাবে সংজ্ঞাটি সঠিক হয়, তার অনুপত্তি আর অনুযায়ী এবং প্রকৃত অর্থে সেটি বোধগম্য হয়, সেটি নিশ্চিত করার জন্য দেখা যাচ্ছে যে এর 5টি নিয়ম রয়েছে, কিন্তু বর্ণনার এই ধরনের কোনো নির্দিষ্ট নিয়মকানুন নেই। ব্যক্তি তার খেয়াল খুশি মতো কোনো বিষয় বা বস্তু বা কোনো পদের বর্ণনা প্রদান করতে পারে। এখন হলো যদি আমরা প্রক্রিয়ার কথা ভাবি, তাহলে দেখা যাচ্ছে যে সংজ্ঞা হলো একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া, কিন্তু বর্ণনা হলো লৌকিক প্রক্রিয়া। সংজ্ঞাকে বৈজ্ঞানিক প্রক্রিয়া কেন বলা হচ্ছে? কোনো পদের মূল বৈশিষ্ট্য জানতে হলে অবশ্যই তাকে বিজ্ঞানসম্মত ধারণা অধিকারী হতে হবে। প্রকৃত জানা বোঝার লোক না হলে পারে, প্রকৃত জ্ঞান সম্পন্ন লোক না হলে কোনো পদের মূল বৈশিষ্ট্য তার পক্ষে বোঝা সম্ভব না। কিন্তু একটা বিষয়ের দেখা যাচ্ছে যে বর্ণনা যে কেউই দিতে পারে, কোনো জ্ঞানী ব্যক্তিও দিতে পারে, আবার কম জ্ঞানী ব্যক্তিও দিতে পারে। কোনো সাধারণ লোকও দেখা যাচ্ছে একটা বিষয় বা বস্তুর হলো বর্ণনা প্রদান করতে পারে, কিন্তু সংজ্ঞা প্রদান করতে হলে তাকে অবশ্যই ভালো মেধাবী সম্পন্ন বা জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে। যেহেতু কোনো পদের মূল বৈশিষ্ট্য
প্রকৃত জ্ঞান ছাড়া অর্জন করা সম্ভব না। যে কারণে সংজ্ঞা প্রদানের এই প্রক্রিয়াটির একটি হলো একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া বা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, কিন্তু লৌকিক প্রক্রিয়া হলো যেহেতু বিভিন্ন জন বিভিন্নভাবে দিতে পারে। এই ক্ষেত্রে হলো যে প্রকৃত জ্ঞানী সেও দিতে পারে, বা দেখা যাচ্ছে যে অল্প জ্ঞানী সেও দিতে পারে তার ইচ্ছা খেয়াল খুশির মতো। সে এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ভাবাবেগের বিষয়টি চলে আসে। মূল বিষয়ের পরিবর্তে দেখা যাচ্ছে যে হয়তো আমলিক অনেক বিষয়ে সেই ক্ষেত্রে যুক্ত হতে পারে, যার ফলে এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে যে লৌকিক প্রক্রিয়া, অর্থাৎ সাধারণ লোক যেভাবে দেয় আর কি। কিন্তু সংজ্ঞা প্রদান করতে হলে অবশ্যই বিজ্ঞানসম্মত জ্ঞান থাকা লাগে এবং বিজ্ঞানসম্মত জ্ঞান বা নিয়মকানুন মেনেই কোনো পদে সংজ্ঞা প্রদান করতে হয়, যার ফলে এটিকে বলা হচ্ছে যে বৈজ্ঞানিক প্রক্রিয়া। অর্থাৎ সংজ্ঞা প্রদানের পদ্ধতি হলো বৈজ্ঞানিক প্রক্রিয়া, আর বর্ণনা হলো লৌকিক প্রক্রিয়া। সংজ্ঞা পদ ও সংজ্ঞাত পদের পরিমাণ। আমরা কোনো পদের কি করি, হয় সংজ্ঞা দিই অথবা বর্ণনা দিই। এখন আসলে আমরা আগে উল্লেখ করছি যে যে পদের আমরা সংজ্ঞা প্রদান করি সেটিকে বলা হয় সংজ্ঞাপদ, এবং যার মাধ্যমে সংজ্ঞা প্রদান করি তাকে বলা হচ্ছে সংজ্ঞার্থ পদ। এখন এই যে সংজ্ঞাপদ এবং সংজ্ঞার্থ পদ, এই দুইটাও কিন্তু পরিমাণগতভাবে এক। সংজ্ঞার ক্ষেত্রে পরিমাণগতভাবে এটি এক। হ্যাঁ, যেমন আমরা যদি হলো কি বললাম, মানুষ পদের সংজ্ঞার কথা বিবেচনা করি, যে মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, অর্থাৎ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবের পরিমাণ আর মানুষের পরিমাণ একই। বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এবং হলো মানুষের পরিমাণ একই। বা আমরা যদি অন্য একটু উদাহরণ দেন, আমরা হয়তো মনে করলাম যে এটি শরবত তৈরিতে হলে পানি এবং চিনি মেশালাম। দেখা যাচ্ছে যে পানি এবং চিনি মেশানোর ফলে কি হলো, শরবত তৈরি হলো। তাহলে শরবত এবং হলো এই যে পানি এবং শরবতের পরিমাণ যা হবে সেই পরিমাণটা কার সমান হবে, পানি এবং চিনি সমান। ঠিক একইভাবে আমরা বলছি যে সংজ্ঞেয় পদ আর সংজ্ঞার্থ পদ, অর্থাৎ সংজ্ঞেয় পদের যা বর্ণন মানে যা নির্দেশ করা হয় এবং তার যে পরিমাণ, এবং যে সমস্ত পদের মাধ্যমে আমরা সংজ্ঞা প্রদান করি ওই সমস্ত পদ যে বিষয় বা বস্তুকে নির্দেশ করে বা তার যে পরিমাণ সেটা হল পরিমাণগতভাবে একই রকমের। কিন্তু বর্ণনার ক্ষেত্রে এটি একই রকম নাও হতে পারে। বর্ণনার ক্ষেত্রে এরকম পরিমাণ একই রকম নাও হতে পারে। যেহেতু বর্ণনা বিভিন্ন উপলক্ষণের মাধ্যমে সংজ্ঞা প্রদান করা হয়, হ্যাঁ, দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে হয়তো তার পরিমাণের কম বেশি হতে পারে। আমরা রঙের জানি 7টি রঙ, 7টি রঙের দেখা যাচ্ছে যে আমরা লাল, হলুদ, কালো, সাদা এরকম উল্লেখন, কিন্তু সাদার মধ্যে আবার 7টি রঙের রয়েছে, যার ফলে দেখা যাচ্ছে এটা পরিমাণগতভাবে বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে হলো বর্ণনার ক্ষেত্রে হলো পরিমাণগত পার্থক্য হতে পারে, কিন্তু সংজ্ঞায় হলো সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞাত পদের পরিমাণ একই রকম থাকে। সংজ্ঞেয় পদ ও সংজ্ঞাত পদের পারস্পরিক রূপান্তরযোগ্যতা। সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞাত পদ সংজ্ঞার ক্ষেত্রে হলো পারস্পরিক রূপান্তরযোগ্য, অর্থাৎ সংজ্ঞেয় পদ বলতে যা বোঝায় সংজ্ঞার্থ পদ বলতেও তাই বোঝায়। যেমন আমরা হলো মানুষ বলতে যা বোঝে, হ্যাঁ, জীব বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বলতে তাই বোঝে, অর্থাৎ জীব যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বললেও যা বোঝাবে বা যাদের বোঝাবে, মানুষ বললেও তাদেরই বোঝাবে। অর্থাৎ মানুষের জায়গায় হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এই কথাটি ব্যবহার করতে পারি, কিংবা বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীবের পরিবর্তে আমরা মানুষ এই পদটি ব্যবহার করতে পারি। যে কারণে সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ হলো কি রূপান্তরযোগ্য, কিন্তু বর্ণনার ক্ষেত্রে এটি নাও হতে পারে। বর্ণনার ক্ষেত্রে কোনো পদের যে বর্ণনা দেওয়া হয় তার যে তার মূল পদের সমান অর্থ প্রকাশক হবে এটা নাও হতে পারে। যে কারণে বর্ণনার ক্ষেত্রে সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ রূপান্তরযোগ্য নয়, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ হলো রূপান্তরযোগ্য। ভাষার ব্যবহার। সংজ্ঞার ক্ষেত্রে সবসময় স্পষ্ট, প্রাঞ্জল, সহজবোধ্য এরকম ভাষা ব্যবহৃত হয়, হ্যাঁ, এবং সাধারণত সদর্থক শব্দ ব্যবহার করা হয় এখানে। কিন্তু দেখা যাচ্ছে বর্ণনার ক্ষেত্রে এই ধরনের কোনো নিয়মকানুন মানা হয় না। বর্ণনা বিভিন্ন হতে পারে, বিভিন্নভাবে হতে পারে,
কারো কারো বর্ণনা সহজ হতে পারে, কারো কারো বর্ণনা জটিল হতে পারে। যদিও বর্ণনার উদ্দেশ্য হলো অন্য নিকট বিষয়টিকে গ্রহণযোগ্য করে তোলা। আবার দেখা যায় বর্ণনার ক্ষেত্রে বিভিন্ন ভাববাচক শব্দ ব্যবহার হতে পারে, কিন্তু বা আবেগপূর্ণ আবেগপূর্ণ শব্দ ব্যবহার হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে কি বলে সংজ্ঞার ক্ষেত্রে এই ধরনের আবেগপূর্ণ শব্দ ব্যবহারের কোনো সুযোগ নেই আর কি। যেহেতু সংজ্ঞায় হলো মূল বৈশিষ্ট্য উল্লেখ করা হয়, সেই ক্ষেত্রে কোনো ভাবাবেগ বা আবেগের কোনো জায়গা নেই, যার ফলে সংজ্ঞায় হলো ভাষাটি সুস্পষ্ট, অধিকতর সুস্পষ্ট হয়, এবং সংজ্ঞায় হলো সুস্পষ্ট শব্দ ব্যবহার করা হয় এবং দুর্বোধ্য শব্দ এই জাতীয় বা অস্পষ্ট বা রূপক এই জাতীয় শব্দ পরিহার করা হয়। কিন্তু বর্ণনার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য করা হয় না বা এই বিষয়গুলোর গুরুত্ব দেওয়া হয় না। অনুপপত্তি দেখা যাচ্ছে যে যেহেতু সংজ্ঞায় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়, সংজ্ঞার ক্ষেত্রে যে 5টি নিয়ম আছে, এই 5টি নিয়ম যথাযথভাবে মানতে হয় বা অনুসরণ করতে হয়। যদি তা না করা হয় তাহলে দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে অনুপপত্তির সৃষ্টি হয়। কিন্তু বর্ণনার ক্ষেত্রে এই ধরনের কোনো বিষয় নেই, যেহেতু বর্ণনা হলো মূল বিষয় উল্লেখ না করেই বা কম উল্লেখ এর মাধ্যমে বর্ণনা প্রদান করা হয়, সুতরাং এই ক্ষেত্রে হলো অনুপত্তির কোনো প্রশ্ন নেই। এটি মূলত হলো এটি এক ধরনের অনুপত্তি, বর্ণনা মূলত হলো অনুপত্তির একটি নামান্তর। যেহেতু সেই ক্ষেত্রে মূল বিষয়কে গুরুত্ব প্রদান করা হয় না। দেখা যাচ্ছে যে কোনো পদের যাত্রা উল্লেখ না করে যদি আমরা অন্য কোনোভাবে হলো তার সংজ্ঞা প্রদানের চেষ্টা করি, তাহলে সেটা কিন্তু সংজ্ঞা হয় না, সেটা হলো মূলত বর্ণনা হয়ে যায়, যার ফলে বর্ণনার ক্ষেত্রে অনুপপত্তির কোনো গুরুত্ব নেই বা সেক্ষেত্রে অনুপপত্তি ঘটার কোনো অনুপপত্তি এই কথাটি প্রযোজ্য হয় না। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা হলো সংজ্ঞার যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো না অনুসরণ করি, তাহলে দেখা যাচ্ছে এই নিয়ম লঙ্ঘনের কারণে সেই ক্ষেত্রে অনুপপত্তির সৃষ্টি হয়। সীমাবদ্ধতা, সংজ্ঞার ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। আমরা ইচ্ছা করলে যে কোনো পদের সংজ্ঞা প্রদান করতে পারি না, ইচ্ছা করলে যে কোনো পদের সংজ্ঞা প্রদান করা যায় না। সংজ্ঞায় যেমন অস্পষ্ট শব্দ ব্যবহার করা যায় না, রূপক শব্দ ব্যবহার করা যায় না, বা কোনো মৌলিক বিষয়ে সংজ্ঞা প্রদান করা যায় না, কিংবা কোনো অনন্য বিষয় যেমন সুখ দুঃখ বেদনা হাসি এই সমস্ত অনেক বিষয় আছে যেগুলো হলো সংজ্ঞা প্রদান করা যায় না, কিংবা কোনো প্রান্তিক বিষয়ে সংজ্ঞা প্রদান করা যায় না। সুতরাং কিন্তু বর্ণনার ক্ষেত্রে এ ধরনের কোনো নিয়ম কারণ নেই। বর্ণনা অনেক বিষয়ের হতে পারে, যেমন দেখা যাচ্ছে যে বর্ণনার ক্ষেত্রে যেহেতু তার মৌলিক বিষয় জানার প্রয়োজন পড়ে না, বা সেই ধরনের গুরুত্ব কম, সেই কারণে যে কোনো বিষয়ের হলে বর্ণনা দেওয়া যায়। কিন্তু যে সমস্ত বিষয়ের বর্ণনা দেওয়া যায় তার সবগুলোরই যে সংজ্ঞা প্রদান করা যাবে তা না। যে সমস্ত পদ সম্পর্কে বর্ণনাকৃত যে সমস্ত পদের হলো মূল বৈশিষ্ট্য জানা থাকে কেবলমাত্র তাদেরই সংজ্ঞা প্রদান করা যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বলতে পারি যে বর্ণনার ক্ষেত্র হয়তো ব্যাপক, কিন্তু সংজ্ঞার হলো ক্ষেত্র হলো সীমিত, বা সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞাদানের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু বর্ণনার কোনো সীমাবদ্ধতা নেই। এখন দেখা যাচ্ছে যে আমরা সংজ্ঞা ও বর্ণনার বিস্তর পার্থক্য লক্ষ্য করলাম। এখন যদিও সংজ্ঞা এবং বর্ণনার হলো পার্থক্য রয়েছে, তথাপিও এদের মধ্যে কি আছে, পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। অর্থাৎ আমরা যেভাবে হোক না কেন কোনো পদ বা বস্তুর বা কোনো বিষয়কে অন্যের নিকট গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমরা তার মূল বৈশিষ্ট্য উল্লেখের চেষ্টা করি। যদি মূল বৈশিষ্ট্য সঠিকভাবে আমরা দিতে পারি তাহলে সেটি সংজ্ঞা হয়, আর যদি মূল বৈশিষ্ট্য যদি না দিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে সেটি বর্ণনা হয়। মূলত যে সমস্ত বিষয়ে আমরা বর্ণনা দিই, সেই বর্ণনার মাধ্যমে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করি। সেই বৈশিষ্ট্য যাচাই বাছাই করে যেগুলো অপরিবর্তনশীল মনে হয় সেইগুলো যদি আমরা উল্লেখ করি তাহলে দেখা যাচ্ছে যে সেই পদটির সংজ্ঞা প্রদান সম্ভব হয়। সুতরাং দেখা যাচ্ছে যে সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। এতক্ষণ আমরা সংজ্ঞা বর্ণনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, তাদের মধ্যে সম্পর্ক
বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এ ব্যাপারে বুঝতে সক্ষম হয়েছো বা এ ব্যাপারে তোমাদের ধারণা স্বচ্ছ হয়েছে। আচ্ছা, তারপরে এই ক্লাসে তোমরা বারে বারে লক্ষ্য করবা, তোমরা বাড়িতে বই বই নিয়েও পড়াশোনা করো, যেহেতু বিষয়গুলো হলো তোমাদের পরীক্ষার জন্য উপযোগী বা প্রয়োজন। হ্যাঁ, সেই কারণে এগুলো গুরুত্ব দিয়ে অবশ্যই বাড়িতে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামীতে সঙ্গে সম্পর্কে আলোচনা হবে, সে সমস্ত আলোচনায় তোমাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো। আচ্ছা, তার আগে আমরা বলি যে যদিও তোমরা জানো, সেই বিষয়টা আমরা আবার একটু উল্লেখ করি যে আমরা মীর আব্দুল করিম কলেজ থেকে যে সমস্ত ক্লাসগুলো প্রচার করি সেগুলো আমাদের আবার ইন্ডিভিজুয়াল হলো ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়, এবং সেই সঙ্গে হলো যশোর শিক্ষা বোর্ডের অনলাইন ক্লাসরুমে আপলোড করা হয়। তোমরা সেখান থেকেও ক্লাসগুলো বারে বারে লক্ষ্য করতে পারবে। মোট কথা, যেভাবে হোক তোমরা তোমাদের জ্ঞানকে সমৃদ্ধ করার চেষ্টা করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।